প্রথমেই বলি, আমি রামগঙ্গলাল চটি বিরোধী দলের সদস্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেস কোনো দলকেই সমর্থন করি না। পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অনেকবার এই কথাটাই বলার চেষ্টা করেছি, কিন্তু আপনারা সেটা বোঝার চেষ্টাই করেন না। তাই ভিডিওতে বলতেই হচ্ছে আবার আলাদা করে। এরপরে আপনারা যেটা মনে করেন সেটাই ঠিক বাবা। নমস্কার, আমি রয়। আমি হলাম সেই ভোটার যে ভোট দেওয়ার সময় দেখতে যাই আমার নিজের এলাকাতে কোন কাউন্সিলর, কোন এমএলএ, কোন এমপি কাজ করছে বা করবে, তাকেই ভোট দিই, সে যে দলেরই হোক না কেন। আপনারা এটা মাঝে মাঝে করতে পারেন, দেখবেন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। যাই হোক, বিষয় হচ্ছে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ এবং নৃশংস হত্যার প্রতিবাদ, এবং তার সাথে সাথে সেটাকে রাজনৈতিক সুবিধায় কাজে লাগিয়ে সিট দখলের লড়াই। এটা নিশ্চয়ই দেখেছেন, আমি চুড়ি পরে আছি আজকে। নিজেই বানিয়েছি, কাগজের চুড়ি, সাদা কাগজ। এটাই আমার দলের চিহ্ন বলতে পারেন। আজকের এই ভিডিওতে পুরোপুরি রাজনৈতিক বিশ্লেষণ হবে এবং সাথে কিছু বার্তাও থাকবে। আমি পক্ষপাতিত্ব করি না, তাই এই ভিডিওতে দেখে অনেকের সমস্যা হতে পারে, আগে থেকেই বলে রাখলাম। এক বয়স্ক মানুষ রাস্তায় দাঁড়িয়ে কিছু অঙ্গভঙ্গি করছে এবং পুলিশকে বলছে চুড়ি পরে থাকতে। এই চুড়ি পরে থাকার বিষয়টা শাসক দল থেকে বিরোধী দল সবার মুখেই একবার না একবার শোনা গেছে কোনো না কোনো সময়। এই ভিডিওতে আর সেগুলো দেখাচ্ছি না, সেই লিঙ্কগুলো দিয়ে রাখছি একটা ফাইলের মধ্যে, দেখে নিও তোমরা পারলে। এবার অনেকেই বলছে যে যেখানে বাকিরা বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতে নানা কথা বলছে, সেখানে এই মানুষগুলো কিন্তু পুলিশের জলকামানের সামনে বীরত্বের পরিচয় দিয়েছে। হ্যাঁ, এটা আমি মানি, আমি ওনার বয়সে এইসব করতে পারবো না, কি এখনই হতে পারবো না, কিন্তু এখানে আমি একটু আলাদা চোখে দেখছি বিষয়টাকে। যারা রাজনৈতিক দলের ফিল্ড ওয়ার্কার হয় তাদের মনের জোর অনেকটাই বেশি হয় বলে আমি অন্তত জানি। এটা সব দলেরই আছে, কারু কম কারু বেশি, কিন্তু আছে ঠিকই। সেই হিসাবে দেখলে প্রথম যদি মীনাক্ষী মুখার্জি সহ বাকিরা ঝাঁপিয়ে না পড়তো, তাহলে এই গোটা বিষয়টা আজকে আসতোই না। তাই আমি এখানে আলাদা করে কাউকে ফ্যান্টাসাইজ করতে পারছি না, কারণ আবেগের বশে যা ইচ্ছে তাই ভেবে ফেললে হবে না কিন্তু। এবার আসি চুরি পরে থাকার বিষয়টা। এটা সত্যি শুনতে খারাপ লাগে। অনেকেই বলবে যে অনেক রাজা রানীও তো আগে চুরি পরতো, তারা কি পরতো আমি জানি না, কারণ তখন আমি অন্তত জন্মাইনি, তাই সেই বিষয়ে যাচ্ছি না। এবার এটা বলতেই পারেন যে অনেক ছেলেরাই তো এখন হাতে বালা পরে, তাহলে এখানে কেন শুধু বলা হচ্ছে যে এটা শুধু মহিলাদের অপমান করা হচ্ছে? আমরা এই আবেগের মুহূর্তে অনেক কিছুই মানে খুঁজে বের করতে পারি, কিন্তু এই চুরি পরে থাকার বিষয়টা যে বাড়ির মহিলাদের এবং বলা ভালো নারীদেরকে ইঙ্গিত করা হচ্ছে, সেটা সুস্থ সামাজিক মানুষ আরামসে বুঝতে পারবে। তার জন্য কোনো নির্দিষ্ট রাজনীতি দলের কাউকে হতে লাগবে না। অর্থাৎ তুমি হাতে চুরি পরে আছো মানেই তুমি দলদাসে পরিণত হয়েছ, তোমার কোনো প্রতিবাদ করার ক্ষমতা থাকতে পারে না, তুমি চুপ করে বসে থাকবে, এই সবই মানে দাঁড়ায়। আর সাধারণ জীবনযাপনে কাদের হাতে চুরি থাকে, এবং এটাকেই জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে। তাই একদিকে প্রতিবাদ করতে গিয়ে আর একদিকে কোথাও গিয়ে মনে হলো যে অপমান করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু যারা বোঝাতে চাইছে যে এটাও নর্মাল বিষয় একটা, তারা নিজেরাই জানে না তারা কি চাইছে। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে ভিডিও করতে আসিনি আমি, তাই ফিরে যাচ্ছি একদম শুরুতে। একটি ধর্ষণ এবং নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। প্রশাসনের অনেক ভুল আছে, বলা ভালো এখন এই মুহূর্তে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কোন এক অদৃশ্য শক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলেই আজকে এত আন্দোলন এবং এত সমালোচনা। কি কি ভুল ছিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফে? প্রথম ভুলটা ছিল হচ্ছে মেয়েটির বাবা মাকে প্রথমেই বলা যে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে। এটা কেন হলো? তারপর বলা হয় যে আপনার মেয়ের তো অনেক ওষুধ চলছিল, অর্থাৎ সেই দিকে এই বিষয়টাকে নিয়ে যাওয়া। ঘন্টার পর ঘন্টা মেয়ের মা বাবাকে তাদের মেয়ের কাছে যেতে না দেওয়া, তড়িঘড়ি দাহ করে দেওয়া, এবং সবশেষে আসে সেই পরিবারকে বিভিন্ন চাপ দিতে থাকা। এই কথাগুলো আমার বানানো নয়, কিন্তু তিলোত্তমার মা বাবাই এটা বারংবার মিডিয়ার সামনে বলেছে। সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখছি, সেগুলোর সাথে দেখে নিও পারলে। এগুলো থেকেই প্রথম সন্দেহ শুরু হয় যে নিশ্চয়ই এর পেছনে অন্য কারুর হাত রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তার জন্যই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
গোটা মেডিকেল ফ্র্যাটার্নিটি যখন একটি ব্যক্তির বিরুদ্ধে বারংবার অভিযোগ জানাচ্ছিল, তখন তাকে প্রমোশনাল পোস্টিং না দিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত ছিল, এবং এখনও তাকে সাসপেন্ড করা হয়নি। কেন? এবার আপনার হয়তো ভাবছেন যে ওই ব্যক্তি কোনো একটা নেটওয়ার্কের মাথা, হয়তো। তাহলে ভুল ভাবছেন। ওনার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠে আসছে সামনে, তাতে আমার যা মনে হয় উনি হলেন নেটওয়ার্কের মধ্যস্থকারী, অর্থাৎ মিডিল ম্যান, যিনি সবকটা দিক একসাথে ধরে রেখেছিল। এবার তার অনুপস্থিতিতে গোটা চক্রটাই বন্ধ হয়ে যাবে বা বেরিয়ে আসবে। তাই জন্যই হয়তো তাকে কোনোভাবে সরাতে চাইছে না শাসক দল। তখনই আবার একই প্রশ্ন আসে, তার মানে কি শাসক দলের কেউ সরাসরি এই চক্রান্ততে জড়িয়ে রয়েছে? সেটা এই মুহূর্তে সিবিআই এবং ইডি ঠিকভাবে তদন্ত করলেই আশা করি বেরিয়ে আসবে। তাই এই নিয়ে আমার অনুমান করাটাও ঠিক নয় এখন। এবার এই ঘটনাটাকে হাতিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দলের মাঠে নেমে পড়া এবং তার সাথে সাথে ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। কেন বলছি সেটা পুরোটা শুনুন, তাহলে বুঝতেই পারবেন। বর্তমানে বাংলার সিপিএম দল শূন্য। 2024 নির্বাচনে বিজেপি তেমন ফলস্বরূপ কিছুই করতে পারেনি। আগের থেকেও তাদের সিট কমেছে, একই দিকে কমেছে কংগ্রেসের। তাই সবার কাছে এই ঘটনাটি ঘোলা জলে মাছ ধরার মতন। তবে এখানে তারা তাড়াহুড়ো করে ফেলছে। প্রথম কথা এটা বুঝতে হবে, যেটা বাংলাদেশ নয়, কিন্তু বাংলাদেশে সেখানকার মানুষ সরকারকে ফেলে দিতে পেরেছে, কারণ গোটা দেশ একজোট হয়ে নেমেছিল। এখানে এটা একটা রাজ্যের বিষয়। আচ্ছা বলুন তো, রাস্তায় প্রত্যেক দিন মোটামুটি কটা লোক নামছে? বা সেদিনের নবান্ন অভিযানে কতজন গেছিল মনে হয়? সর্বাধিক 1 লক্ষ মানুষ কি 2 লক্ষ ধরে নিলাম। আর সারা সপ্তাহ ধরে এই নানা প্রতিবাদ মিছিল ইত্যাদি ইত্যাদি করে মেরে গেটে 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে এখন অবধি। বাংলায় ন্যূনতম জনসংখ্যা কত? 10 কোটি হবে কি, এখন বোধহয় 12 কোটি হবে, সেটা জানি না ঠিক। যাই হোক, তাহলে এই বাকি 9 কোটি মানুষ রাস্তায় নেমে কি প্রতিবাদ করছে? করছে না। তারা সবাই কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট লিখে প্রতিবাদ করছে? সেটাও করছে না। তাই এখানে বাংলাদেশ হওয়ার প্রবণতা খুবই কম, নেই বললেই চলে। এবার তর্কের খাতিরে ধরে নিলাম সরকার পড়ে গেল, 356 ধারা লাগু হলো, 6 মাস কি 1 বছর পর আবার নির্বাচন হলো, দিয়ে নতুন সরকার গঠন হবে। বিজেপি পার্টির সেই ক্যাডার আছে কি যারা এমএলএ, এমপি, কাউন্সিলর হবে, যাদের দেখে মানুষ ভোট দেবে? নেই। কিন্তু কংগ্রেস বা সিপিএমের আছে? নেই। তাহলে কি হবে? সেই তৃণমূল কংগ্রেস থেকেই তারা গিয়ে যোগ দিলে তবেই নতুন সরকার গঠন হবে, আর না তো আবার তৃণমূল ফিরে আসবে। তাহলে তো লাভটা কাদের হবে? সাধারণ মানুষের? একদম না, রাজনৈতিক দলগুলোর। তাহলে এখানেই এটা ভাবা বন্ধ করতে হবে, এবং এটার পরিবর্তন যদি করতেই হয় তাহলে প্রত্যেকটা বাংলার মানুষকে কি আগে বোঝাতে হবে যে আগামী নির্বাচনে খুব ভেবে চিনতে তারপরেই যেন তারা ভোট দেয়। সাথে এটাও মাথায় রাখতে হবে, কিন্তু বর্তমানে শহরের মানুষ অতটা তো বুঝবে না, কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে মাস গেলে এই বিভিন্ন ভাতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা আর এই ভিডিওতে বলছি না, তার জন্য গ্রামে গিয়ে গিয়ে জানতে হবে তোমাদেরকেই। নতুন সরকার এলে তারাও কি ভাতাটা দেবে তো? সেই প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করবে তো? শুধুমাত্র গদিতে বসার কথা যদি কেউ ভেবে থাকে তাহলে সে জীবনে সবথেকে বড় ভুল করবে, এবং করছেও। কারণ একটা প্রচলিত কথা আছে, যতদিন দরকার ততদিন মানুষ মনে রাখে, দরকার ফুরিয়ে গেলে যাই হোক। আর এই ভাতার স্বাদ একবার যখন মানুষ পেয়ে গেছে, এর থেকে বের করা খুব কঠিন। কিন্তু অনেকেই সামনাসামনি বলবে যে তারা এগুলো চায় না, তারা এগুলোর বিরুদ্ধে। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের সময় অন্য ফল আসতে। তোমরা সেটা দেখে নিও এবার কী হয়। এবার আসি কালকের বিষয়টা নিয়ে, যেখানে নির্দিষ্ট রাজনৈতিক দল ছাত্র সমাজের নাম নিয়ে রাস্তায় প্রতিবাদ করেছে, এবং তার জন্য তাদেরকে নিয়ে এত মিম এবং সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে। যারা কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত হয় তারা সবসময় নিজেদের দলকেই সবার ওপরে রাখবে, এটা একদম ঠিক। কিন্তু যারা আমার মতন ভোটার তারা এইসব আবেগে ভাসবে না, কিন্তু তারা স্পষ্ট কথা বলতে পছন্দ করে। ধর্ষণের মতন ঘটনা কি শুধু কলকাতায় বা বাংলাতেই হচ্ছে? দেশের আর কোনো রাজ্যে কি হচ্ছে না? তাহলে সেখানে কি মানুষেরা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছে? রাত দিন শুধু এটাই করছে কি? যদি তাই হতো তাহলে তো দেশে প্রতিদিনই একজন করে নতুন মুখ্যমন্ত্রী আসার কথা, কারণ প্রতিদিনই তো ধর্ষণ হচ্ছে, তাই না? আর আজকেই
উত্তরপ্রদেশে 2জন দলিত ঘরের মেয়েকে খুন করে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একজনের বয়স 15 আর একজন 18। শুধু উত্তরপ্রদেশ নয়, কিন্তু এমন অনেক রাজ্য আছে যেখানে খবরই করতে দেওয়া হয় না, মানে নিউজ হেডলাইন্সেই আসে না সেগুলো। তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু কিছুদিন আগেই উত্তরাখণ্ডে যখন একটি নির্দিষ্ট জায়গায় পাহাড় ভেঙে ধস হওয়ার আশঙ্কা ছড়িয়েছিল, তখন সরকার থেকে সেই নিয়ে খবর করতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে? আমি এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করছি না, কিন্তু বিষয়গুলো শুধুমাত্র নিজেদের ফায়দা দিয়ে দেখলেই হবে না। আমরা সাধারণ মানুষ, যে ভালো কাজ করবে তাকে রাখবো, যে করবে না তাকে রাখবো না, এবং সেটা ভোটের মাধ্যমে, ভোট দিয়ে। যে কোনো বিরোধী দল ব্যারিকেড ভাঙবে, দিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা প্রচলিত কথার মতন হয়ে গিয়েছে। শাসক দলও চেষ্টা করবে সেই বিরোধী দলকে আটকানোর, যেমন করে হোক। এটাও বছরের পর বছর হয়ে আসছে। কিন্তু এটা ভেবে দেখুন তো, দিল্লিতে যখন কৃষক আন্দোলনে কৃষকরা রাস্তায় নেমেছিল, তখন তাদেরকে আটকানোর জন্য কি করা হয়েছিল? রাস্তায় পেরেক পুঁতে রাখা হয়েছিল। সেটা কি ঠিক? এখন আবার বলতে যাবেন না যে অন্য রাজ্যে কি হচ্ছে আমরা জেনে কি করব, আগে তো নিজের রাজ্যের কথা ভাবতে হবে। কিন্তু জানা দরকার, কারণ ওই কৃষক আন্দোলনকে যারা আটকানোর চেষ্টা করেছে, সেই রাজনৈতিক দল আজ এখানে সরকার গঠন করতে চাইছে। পরবর্তী সময়ে তারা সরকার গঠন করলে এটার কি গ্যারেন্টি আছে যে এখানে প্রতিবাদ করতে গেলে একইভাবে পেরেক পুঁতে রাখা হবে না? তারা কি কোথাও এফিডেভিট জমা দিয়ে রেখেছে যে তারা এমন করবেই না? আবার উল্টো দিক থেকেও এটা দেখতে হবে যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিরোধী দলের নেত্রী ছিলেন। প্রচুর আন্দোলন করে মার খেয়ে তিনি উঠে এসেছেন। তাহলে আজকে তিনি এই আন্দোলনটাকে কেন আটকে দিচ্ছেন? কেন নিজে মঞ্চতে উঠে এমন কথা বলছেন যেটা শুনে বিভিন্ন মহলের মানুষ আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে? কেন উনি ডাক্তারদের দাবিগুলো মেনে নিচ্ছেন না? হ্যাঁ, তদন্ত এখন সিবিআই দেখছে, তাই কারা দোষী কে দোষী সেটা সিবিআই প্রমাণ করবে। কিন্তু এর আগে তো একজন চিঠি করে সমস্ত তথ্য জমা করেছে বিভিন্ন দপ্তরে, যে কীভাবে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি চক্র চলছে এই বাংলার মাটিতে। সেখানে সেগুলো কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে? এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। তারপর ওই দিন ক্রাইম সিনের কাছে দেওয়াল ভেঙে দেওয়া। আচ্ছা, ওই দেওয়ালটা যে ভাঙা হলো, সেই দেওয়ালে তো কোনো প্রমাণ থাকতেই পারত। সেটা যে ট্যাম্পার করা হলো না, এটা জোর গলায় কি কেউ বলতে পারবে? পারবে না। এখানেও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হয়ে গেল। তারপর 14 তারিখে হাসপাতালে দুষ্কৃতীদের হামলা। কোন রাজনৈতিক দল করিয়েছে বা কারা করেছে সেটা সাধারণ মানুষ জানতেই চায় না। কিন্তু 40 মিনিট ধরে যে তাণ্ডব চলল, তার মধ্যে কি বাড়তি পুলিশ ফোর্স পৌঁছাতে পারত না? বা আগে থেকে সেই ইন্টেলিজেন্স কেন ছিল না? নাকি থাকা সত্ত্বেও সেটা কাজে লাগানো হয়নি? বা সেদিন কেন খেলাটাকে বাতিল করা হলো? এই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনও পরিষ্কারভাবে পাওয়া যায়নি। আর আজকে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল আন্দোলন করছে বা নিজেরা গদিতে বসার সুযোগ খুঁজছে সেটা নয়, কিন্তু বহু সাধারণ মানুষ, আমার মতন ভোটাররাও রাস্তায় নেমেছে। কারণ তারা বিভিন্ন দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, দুর্নীতি দুর্নীতি আর শুধুই দুর্নীতি। জানি রাখি, রেশন দুর্নীতিতে অভিযুক্ত 3 ব্যক্তিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে আগের দিনই। সিপিআইএম কিন্তু শুধুমাত্র সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের জন্যই সরকার থেকে চলে যায়নি। তাদের 34 বছরের রাজত্বে তারা যে ধরনের অত্যাচার করেছে সেগুলো সাধারণ মানুষ ভালো চোখে আর দেখেইনি, মানে আর নেওয়া যাচ্ছিল না। এবং একটা সময়ের পর তারা বিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরকারের আসনে বসিয়েছে। এবার সেটা যদি একই দিকে যেতে থাকে, তাহলে আবার অন্য কেউ চলে আসবে। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে সবাইকে। এই মুহূর্তে শাসক দল এবং বিরোধী দলের কি করা উচিত? শাসক দলের উচিত যে বা যারা দুর্নীতির সাথে জড়িয়ে আছে তাদেরকে চিহ্নিত করে তৎক্ষণাৎ সাসপেন্ড করা। বিভিন্ন আমলা এবং পুলিশ আধিকারিকদেরকে বদলি করতে হবে। যারা দক্ষ অফিসার এবং আমলা রয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে। রাজনৈতিক নেতাদেরকে কথা বলার ধরন পাল্টাতে হবে। অনেক নেতারাই হুমকি দিচ্ছে বিভিন্নভাবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কিছুই হচ্ছে না। উল্টে দেখা যাবে আমি যে আজকে ভিডিও করছি আমারই হয়তো এবার ডাক পড়বে থানাতে। তাই পলিসি বদলাতে হবে। এই মুহূর্তে জনগণ ক্ষেপে আছে, তাই মঞ্চতে দাঁড়িয়ে ভুলভাল কথা বলাটা বন্ধ করতে হবে, আর নাহলে পুরোপুরি চুপ থাকতে হবে। খুব ভেবেচিন্তে কথা বলতে হবে এবং যে বা যারাটা করতে পারে তাদেরকে এগিয়ে দিতে হবে।
মানুষকে চাকরি দিতে হবে, বাংলায় চাকরি নেই, এটা বুঝতে হবে। এখানে আইটি সেক্টরে যে মাইনে দেয় সেই মাইনে দিয়ে একটা সংসার কোনোভাবেই ভালো মতন চলতে পারে না বা চলেও না। আমি নিজে একজন আইটি কর্মী ছিলাম, আমি ভালো মতনই জানি কি হয় এখানে। আর এই পরিস্থিতি হলে কোনো নামি দামি সংস্থা আসবে বলে আমার মনেই হয় না। বলতে খুব খারাপ লাগছে, কিন্তু দুর্গাপুজোয় যে টাকাগুলো দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সেটা না দিয়ে যদি কিছু মানুষকে চাকরিও দেওয়া হয়, সেটা বিভিন্ন দপ্তরে হতে পারে, তাহলে সেটা অনেক ভালো কিছু হবে। কারণ এই মুহূর্তে শিক্ষা আর চাকরি এই দুটোরই খুব প্রয়োজন। মানুষ তো সুস্থভাবে শান্তিতে বাঁচতে চায়, সেই পরিষেবাগুলো যদি তারা পায় তাহলে তার এই ঝামেলা হওয়ার কথাই নয়। কিন্তু সেখানেও দুর্নীতি, তাই সেটা বন্ধ করতে হবে। এই মুহূর্তে শাসক দলকে আর বেশি কিছু বলার নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। আমরা সাধারণ ভোটার, মনের মতন কাজ হলে ভোট দেবো আপনাদের, আর না হলে আমরা অন্য কাউকে ভোট দেব। এবার আসি বিরোধী দল। বিরোধী দলগুলোর কী করা উচিত? আগে ভালো করে বুঝতে হবে লড়াইটা কী নিয়ে, কিসের জন্যে। এই মেয়েটি যাতে বিচার পায় সেটার জন্য, নাকি গদির লড়াই? কারণ কেউ যদি বলে যে গদির লোক বদলালেই মেয়েটি বিচার পেয়ে যাবে, তবে একটা কথা বলতেই হবে যে আমার কপালে চ শব্দটা কিন্তু লেখা নেই। এই মুহূর্তে আপনাদের উচিত ছিল সেই পরিবারের জন্য ভালো কয়েকজন উকিলের ব্যবস্থা করার, যাতে সেই মেয়েটি বিচার পায় এবং তার যাবতীয় খরচ আপনারাই নিজেরা করতেন। আপনারা সেই পরিবারের পাশে থাকছেন কম, নিজেদের আসন গোছাতে ব্যস্ত বেশি। এটা যদি ভেবে থাকেন যে সাধারণ মানুষ সেটা বুঝছে না, তাহলে বড় ভুল করে ফেলেছেন। এখানেই আবার জানি রাখি, আমি যতদূর শুনেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিনা পারিশ্রমিকে মেয়েটির পরিবারের হয়ে আদালতে লড়ছেন, তাই এখানে তাকে সাধুবাদ জানাতেই হয়। আরও কেন মনে হয় বিরোধী দলের লোকেরা মেয়েটির পাশে নেই? এই ঘটনাটি তদন্ত কারা করছে? সিবিআই। সিবিআই কাকে রিপোর্ট করে? স্বরাষ্ট্র দফতর। স্বরাষ্ট্র দফতর কার অধীনে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে এখন কোন রাজনৈতিক দল রয়েছে? বিজেপি। তাহলে এখানে এই রাজ্যে বিজেপির ভূমিকাটা কী হওয়া উচিত ছিল বলে মনে হয়? আগে যাতে মেয়েটি এবং তার পরিবার বিচার পায়। মানুষ দেখবে না কে কারা বিচার দিচ্ছে, কিন্তু যেই বিচার দেবে সাধারণ মানুষ তার পাশে চলে যাবে। সেটা না করে এই গোটা বিষয়টাকে রাজনৈতিক দিকে নিয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন শুধু মিছিল নিয়েই আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হোক, টিভিতে হোক, শুধু একটাই আলোচনা। তদন্ত কত দূর এগোলো সেই নিয়ে কোনো কথাই নেই। আর আমার কি মনে হয় জানেন তো, এই তদন্তের বিষয়টা ধীর গতিতে এগোচ্ছে, কারণ এটা অনেকটা ওই মানুষের ধৈর্যের পরীক্ষার মতো। ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন মানুষ আর কারুর কথা শুনবে না। আর সেটাকে কেন জানি না কোথাও গিয়ে কাজে লাগাতে চাইছে শাসক দলের বিরুদ্ধে। আবার উল্টো দিকে এটাও দেখতে হবে যে ডাক্তাররা বলছে যে এটায় অনেকেই জড়িয়ে আছে, তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এবার যাদের কথা বলা হচ্ছে এখানে, তাদের নামের লিস্ট কি সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে? যদি দেওয়া হয়ে থাকে তাহলে ওই ধৈর্যের পরীক্ষা। আর যদি দেওয়া না হয়ে থাকে তাহলে অনুরোধ করব সবাই মিলে একটা পিটিশন জমা করুন, যেখানে তাদের নামগুলো দেওয়া থাকবে। তদন্ত হোক, মিডিয়ার সামনে আনার দরকার নেই, কিন্তু যারা তদন্ত করছে তাদের কাছে অন্তত দেওয়া থাকুক এগুলো। আর বিরোধী দলের একজন ভালো মুখ লাগবে। বর্তমানে যাকে নিয়ে এগোনো হচ্ছে তাকে দিয়ে হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। 2024-এ যখন নির্বাচন হচ্ছিল তখন বারংবার একটাই প্রশ্ন আসছিল, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে দাঁড়াবে? কোন মুখ আছে? কেউ নেই, আজও কেউ নেই। বিরোধী দলের নেতা বা নেত্রী হওয়া একরকম, কিন্তু শাসক দলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন মুখ হওয়া কিন্তু অন্যরকম। সেটা সবার দ্বারা হয় না। তাই এই মুহূর্তে বিরোধী দলগুলোর উচিত একটা ভালো মুখ দাঁড় করানোর, মানে যদি রাজনৈতিকভাবে লড়তেই হয় এখানে। যাই হোক, আমি আশা করছি আজকের এই ভিডিওতে সব কটা দিক তুলে ধরতে পেরেছি আমি। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে আগামী ভিডিও বা কোনো একটা লেখার মাধ্যমে সেটা বলে দেব। এবার আপনারাই ভাবুন যে আপনারা আদতে মেয়েটির বিচারের জন্য রাস্তায় নেমেছেন, নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা করে দিচ্ছেন। আর আপনাদের যারা দেখছেন ভিডিওটা, আপনাদের মধ্যে অনেকেই টিএমসি করেন, বিজেপি করেন, সিপিএম করেন, কি কংগ্রেস বা আমার মতন রাম কঙ্গলাল চটি বিরোধী দল। যাই করেন না কেন, যখন কেউ কথা বলবে তখন তাকে অমুক দলের বলে দাগিয়ে দেবেন না প্লিজ। কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি উত্তর না থাকে তো চুপ করে থাকবেন, কিন্তু ফালতু কথাগুলো বলে নিজেদের অশিক্ষার
পরিচয় দেবেন না প্লিজ। আর আপনারা রাস্তায় বেরিয়েছেন, প্রতিবাদ করেছেন, বেশ করেছেন। যারা বাড়িতে থেকে গান, নাচ, লেখার মধ্যে প্রতিবাদ করছে তাদেরকে ছোট করবেন না। প্রতিবাদের কোনো নির্দিষ্ট ভাষা হয় না। প্রতিবাদ চলুক। আর এইগুলো বন্ধ করার জন্য কী করা উচিত সেটা আমি আগে 3টে ভিডিওতে বলেই রেখেছি, সেগুলো লিঙ্কও দিয়ে রাখছি, পারলে দেখে নেবেন। আর সবশেষে এটাই বলবো যে অন্য রাজ্য হচ্ছে বলেই আমাদের রাজ্যে হতে হবে, সেটা একেবারেই ঠিক নয়। কিন্তু হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই প্রচলিত বাক্য যে 100% সঠিক সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে সব ধরনের দুর্নীতি এবং নোংরামি, খারাপ কাজগুলো বন্ধ করাতে হবে। আর সেটা সরকার একা পারবে না, সবাই মিলে এটা নিয়ে লড়তে হবে, সে সরকারে যেই দলই থাকুক না কেন। তাই বিরোধী পক্ষ সবার পক্ষ নিয়ে আমাদের মনে হয় এবার বসা উচিত, আলোচনা করা উচিত এবং অ্যাকশন নেওয়া উচিত। আর সবশেষে একটাই প্রশ্ন, যেটা দিয়ে সব শুরু হয়েছে, তিলোত্তমা কবে বিচার পাবে? কবে আমরা শান্তিতে রাস্তায় বেরোতে পারবো, রাত করে বাড়ি ফিরতে পারবো? ধন্যবাদ।